এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি এনটিপিসির একটি প্রিভিয়াস ইয়ারের সেটে যে ম্যাথগুলো এসেছিল সেই ম্যাথগুলো আজকে সলভ করে। এর আগে আমরা একাধিক ক্লাস দিয়েছি আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডির উপর এবং সায়েন্সের উপর একাধিক ক্লাস দেওয়া রয়েছে, যেগুলো আমাদের প্লেলিস্টে রয়েছে। যাদের প্রয়োজন তারা আমাদের প্লেলিস্টটিকে দেখতে পারে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে দেখো, আজকের ক্লাসে একটি অঙ্ক রয়েছে। প্রথম এখানে যে অঙ্ক রয়েছে এটা সিম্পল ইন্টারেস্টের উপরে। যদি 5 বছরের জন্য বিনিয়োগকৃত অর্থের উপর বার্ষিক সরল সুদ প্রদান করা হয় এবং 5 বছরের সময়কালে শেষ পরিপক্বতার সময় প্রদেয় পরিমাণে 2340 টাকা হয়, তবে যদি অর্থটি কেবলমাত্র 2 বছরের জন্য বিনিয়োগ করা হতো তাহলে সুদে আসলে সেটা 2016 টাকা হতো। মূল বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত? তার সোজা কথাই হলো, কোনো একটা অ্যামাউন্ট রাখা হচ্ছে, মানে প্রিন্সিপাল রাখা হয়েছে এবং সেই প্রিন্সিপালটা সিম্পল ইন্টারেস্টে 5 বছরে 2340 টাকায় পরিণত হয়। তাহলে অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট মানে নিশ্চয়ই এর সঙ্গে ইন্টারেস্ট আর প্রিন্সিপাল লুকিয়ে রয়েছে। তারপরে সেই অ্যামাউন্ট টাকাটাই যদি 2 বছরের জন্য রাখা হয় তখন সেটা পরিণত হয় 2016 টাকায়। তাহলে কত টাকা সে ইনভেস্টমেন্ট করেছিল, তার প্রিন্সিপাল কত ছিল সেটা এখানে বের করতে বলছে। এই হলো অঙ্ক। তাহলে দেখো, এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করবো, ডিফারেন্স নেব। 5 থেকে 2 বিয়োগ করলাম, তাহলে 3 বছরের, তার দেখো দুটো থেকে প্রিন্সিপাল সেম, তাহলে বিয়োগ করে ইন্টারেস্টটা পাবো, সেটা কত? সে বিয়োগ করে দাও। 10 থেকে 6 বিয়োগ করলে হয় 4, 4 থেকে 2 বিয়োগ করলে হয় 2 আর 3 3। তাহলে এটা 3 বছরের ইন্টারেস্ট আমরা পেলাম হলো 324 টাকা। আর প্রত্যেক বছরের ক্ষেত্রে কি হয়, সিম্পল ইন্টারেস্ট সমান হয়, মানে 2 বছর যদি ইন্টারেস্ট 20 টাকা হয় তাহলে 1 বছরে 10 টাকা, এই হিসেবে তো হয়। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? তাহলে 3 বছর যদি 324 টাকা ইন্টারেস্ট হতো, 1 বছর 3 দিয়ে ভাগ করে দিতে হবে। 3 অক্ষে 3, 0, 3 8 24। আমাদের দরকার কি, হয় আমি 5 বছরের ইন্টারেস্ট বার করবো, নয় 2 বছর। সুবিধা কোনখানে? 2 বছর। 2 বছরের ইন্টারেস্টটা বের করে নিই, 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু প্রত্যেক বছর সেম হারে ইন্টারেস্ট হয় সিম্পলের ক্ষেত্রে। আর দোকানে 16, 1, 2 অক্ষে 2, তাহলে 2 বছরের ইন্টারেস্ট হলো 216 টাকা। আমরা 2 বছরের সুদে আসলে জানি, মানে অ্যামাউন্ট হলো ইকুয়াল টু পি প্লাস আই। 2 বছরের সুদে আসলে 2016 টাকা। তাহলে 2 বছরের সুদে আসলে হলো 2016 আর 2 বছরের সুদ হলো 216। তাহলে আমাদের এখান থেকে আসল বের করতে, আসল বের করার নিয়ম কি, অ্যামাউন্ট থেকে, সুদে আসল থেকে আমাদের সুদ বিয়োগ করতে হবে। এই হলো লজিক। দেখো, এই জন্য কিন্তু 2 বছর সমান করে নিয়েছি। যদি 5 বছর দিয়ে করতাম, 1 বছরে এত ইন্টারেস্ট, 5 বছরে 5 থেকে যেটা রয়েছে অ্যামাউন্ট সেখান থেকে বিয়োগ করতে হতো। এই হলো লজিক। তাহলে আমাদের বের করতে হবে আসল। বিয়োগ করে দাও, 0 0, 1 1 0, 20 থেকে 2 গেলে 8, তাহলে 1800 হবে আমাদের সঠিক উত্তর। এটাই হলো প্রিন্সিপাল, অপশন এ। 9000 টাকা একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীকে সমানভাবে ভাগ করা হয়েছে। আরো 20 জন শিক্ষার্থী থাকলে প্রত্যেকে 160 টাকা করে কম পেত। তাহলে প্রকৃতপক্ষে কতজন শিক্ষার্থী ছিল? তাই আমি ধরলাম প্রকৃতপক্ষে একজন শিক্ষার্থী ছিল। তাহলে টোটাল টাকা ছিল 9000 টাকা। তাহলে প্রত্যেকে পাবে কত? তাহলে x দিয়ে ভাগ দিতে হবে, যেহেতু টোটাল ছাত্র সংখ্যা হলো 1 জন, তাহলে 1 জন টাকা পায় 9000 টাকা। একজন কত? 9000 ভাগ x। এখন বলছে আরো 20, যদি আরো 20 জন শিক্ষার্থী থাকে, তাহলে আরো 20 জন মানে কি শিক্ষার্থী বেড়ে গেল, তাহলে ভাগা এখন কমে যাবে। তাহলে x প্লাস 20, তাহলে বিয়োগ করো, কত কম পাবে প্রত্যেকে? এখন 160 টাকা। এই হলো লজিক। এখান থেকে আমাকে x এর মান বের করলেই হবে আমাদের অ্যান্সার। এই টাইপের অঙ্ক দিলে আমরা সবচেয়ে বেস্ট হলো অপশন টেস্ট করি। আমি প্রথমে 25 নিয়ে টেস্ট করলাম। তার আগে দেখো, কাটাকাটি করে ছোট করে নাও, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 900 বাই x মাইনাস 900 বাই x প্লাস 20 ইকুয়াল টু 16। আমি প্রথমে x এর মান 25 বসিয়ে টেস্ট করছি, যেটাতে 16 হবে অ্যান্সার, সেটাই আমাদের অ্যান্সার। তাহলে 900 কে আমাকে x এর জায়গায় এখন 25 বসাতে হবে। তাহলে 900 কে 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 25 75, 1 তাহলে 16 36। এখানে এখন 25 বসাও। তাহলে x এর জায়গায় আমাদের 25 বসে 20 আর 25 যোগ করলে তাহলে কত হয়? 45। তাহলে 900 কে 45 দিয়ে ভাগ করলে আমরা 20, 36 থেকে 20 বিয়োগ করলে কত হয়? 16। আমাদের দরকার কি ছিল? সমান সমান 16 আসা। মিলে গেল। কত বছরের জন্য মিললো আমাদের? x ইকুয়াল টু 25। না মিলে পরেরটা টেস্ট করতে হতো। তাহলে কি করতে হতো? আমাদের গুণ করে কি দ্বিঘাত সমীকরণ তারপরে সমাধান করতে হতো। অপশন কি। এর উচ্চতা b এর থেকে 25% কম, তাহলে b এর উচ্চতা a এর থেকে আনুমানিক কত শতাংশ বেশি? তাহলে এর উচ্চতা b এর থেকে 25% কম। ক্লিয়ার? এখন উল্টাটা বলেছে না, b এর উচ্চতা এর থেকে আনুমানিক কত শতাংশ কম। এই টাইপের যখন অঙ্ক দেবে তখন ডাইরেক্ট তুমি কি করবে? 25% কম,
25টাকে উপরে লিখবো, তাহলে কমের জন্য কি করতে হবে, বিয়োগ। তাহলে 100 থেকে 25 বিয়োগ করো, 75 ইন্টু 100, এই হলো ফর্মুলা। 3 25 75, 100/3 মানে 33 সমস্ত 1/3%। তাহলে 33-এর কাছাকাছি বলছে আনুমানিক, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি। এটা জায়গায় যদি বলতো 25% বেশি, আনুমানিক কত কম করতে হবে, তাহলে পরে আমি 25ই লিখতাম, আর নিচে কি হতো, 100 থেকে যে 25টা বিয়োগ করলাম সেই সময় যোগ করতে হতো। পরেরটা বলেছে x/2y = 6/7, এখান থেকে আমাদের এই এক্সপ্রেশনটির মান নির্ণয় করতে বলেছে। তাই আমি x/y এর মানটা আগে বের করে দিই। তাহলে 6 দোকানে 12, 12/7। এবার আমরা মানটা পুট করব। দেওয়া রয়েছে x - y by x plus y equal to 14/19। x - y তাহলে বিয়োগ করতে হবে, 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5, x plus y করলে হয় 19 equal to 14 divided by 19। নিচে তো হর সমান, তাহলে লসাগু করতে হবে, যোগ করে দাও, 14 5 19, 19/19। 1 থাকলে 1 কাটাকাটি করে বের করতে হতো, যেহেতু আমাদের অপশনেই রয়েছে 19/19, একেই টিক করব। পরেরটা বলেছে x equal to 2 minus √3। এখান থেকে আমাকে বের করতে বলছে x minus 1/x এর মান। তাহলে x এর মান তো আমরা জানি, দরকার কি 1/x এর মান বের করা। তার মানে কি নিশ্চয়ই 1/2 minus √3 কোঅর্ডিনেশন করতে হবে। দেখো একবারে আমরা কিভাবে করতে পারি, তুমি একটু মনে মনে দেখবে 2 minus √3, তাহলে 2 এর স্কয়ার করো, 2 দোকানে 4, √3 এর স্কয়ার করো 3, বিয়োগ করলে কত হয় 1। তার মানে 1/x এর মান হবে এখানে 2 plus √3। এখন দুটোকে বিয়োগ করতে বলছে, x এর মান রয়েছে 2 minus √3 গেল, আর 1/x বিয়োগ 2 plus √3। এবার ক্যালকুলেশন করো, 2 minus √3 minus 2 প্লাস মাইনাসে কাটাকাটি গেল, তাহলে minus 2 √3 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। ABC হলো, এটা হবে একটি সমকোণী ত্রিভুজের বাহু যার অতিভুজ C ত্রিভুজের 3টি বাহু স্পর্শ করে এমন বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে ছবিটা ড্র করে নেই, এই যে 3টা ত্রিভুজ, অতি সমকোণী ত্রিভুজ, যেহেতু বলছে অতিভুজ থাকবে তাহলে সমকোণী ত্রিভুজ হবে, আর C হলো অতিভুজ, যে কোনো একটা A আর B হতে পারে। এখন কি বলছে, তার 3টি বাহুকে স্পর্শ করে এমন একটি বৃত্তটা মাঝখানে থাকবে, এই বৃত্তের ব্যাসার্ধ কত তা নির্ণয় করতে বলছে। তাহলে বৃত্তটা কি রয়েছে, ত্রিভুজের ভেতরে অন্তবৃত্ত। তাহলে এই ক্ষেত্রে ডাইরেক্ট আমাদের ফর্মুলা রয়েছে অন্তঃব্যাসার্ধ নির্ণয় করা, সেটা হলো r = লম্ব আর ভূমি যোগ করবে a plus b, আর অতিভুজটা বিয়োগ করে দেবে, তাকে 2 দিয়ে ভাগ, এই হলো ফর্মুলা। তাহলে r = a plus b minus c/2, অপশন বি হবে সঠিক উত্তর। আর যদি বৃত্তটা বাইরে থাকতো সেই ক্ষেত্রে এই যে অতিভুজটা রয়েছে, অতিভুজটা হতো ডায়ামিটার, অতিভুজটা হতো ডায়ামিটার, তার মানে অতিভুজের অর্ধেকটা হতো ব্যাসার্ধ। একটি শ্রেণীতে 82% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, 2% শিক্ষার্থী পুনরাবৃত্ত বিভাগে স্থান পেয়েছে, তাহলে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা কত। তাহলে 82% আর 2% পুনরাবৃত্ত, তাহলে আলটিমেটলি কত গেল 84%। তাহলে বাকিগুলো নিশ্চয়ই ফেল করেছিল, তাহলে ফেল করেছিল 100 থেকে বিয়োগ করে দিতে হবে, 100 - 54, টোটাল স্টুডেন্ট আমরা 100 ধরলাম, তাহলে বিয়োগ করলে হয় 16%। এই 16% এর ভ্যালুই হলো 592। এই 16% কি বেরোলো আমাদের, অকৃতকার্য। তাহলে 1% এর ভ্যালু হবে 592/16। আমাদের দরকার কি টোটাল ক্যান্ডিডেট, মানে 100 এর মান আমাকে বের করতে হবে। 3 × 48 1, 3 × 48 1 7, তাহলে হবে সঠিক উত্তর 3700। অপশন ডি। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর, একটি অপ্রকাশিত প্রশ্নের জন্য 0 নম্বর, যদি অ্যাটেন্ড না করে 0 পাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা হয়। তাহলে অম্বিকা 120টি প্রশ্নের উত্তর করেছে, টোটাল সে অ্যাটেন্ড করেছে 120টি প্রশ্নের উত্তর দিয়েছে এবং 90 নম্বর পেয়েছে, তাহলে কতগুলি সে সঠিক উত্তর করেছে। তাহলে আমি ধরলাম সে সঠিক উত্তর করেছে xটি, তাহলে অম্বিকা অ্যাটেন্ড করেছিল 120টি, তাহলে রং উত্তর করেছে বাকিগুলো 120 - x, এটা রং উত্তর। প্রতিটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর পায়, তাহলে এক্সটা সে সঠিক উত্তর করেছে, নম্বর পাবে কত, x × 1, তাহলে x অক্ষে x গেল।
আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা হবে, কাটার জন্য আমাকে বিয়োগ দিতে হবে 120 মাইনাস এক্স ইন্টু হাফ। আলটিমেটলি সে নম্বর কত পাবে এখন 90। তাহলে আমাকে কি বের করতে বলছে, সে কতগুলি সঠিক উত্তর দিয়েছে, মানে এক্স এর মান বের করলেই আমাদের অ্যান্সার। তাহলে এক্স এক্সি মাইনাস 120/2, তাহলে হবে -60 মাইনাসে প্লাস x/2 ইকুয়াল টু 90। তাহলে x আর x/2 যোগ করলে 3x/2 ইকুয়াল টু 150। কাটাকাটি করে দাও 50। x এর মান আমরা পেলাম 100। তাহলে সে কারেক্ট অ্যান্সার করেছিল কতগুলো 100টি। আমাকে রং করতেছিল কত 120 থেকে 100 বিয়োগ করে 20। অপশন বি। বেস ব্যাসার্ধ 3 সেমি, মানে ভূমির ব্যাসার্ধ, বেস ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ 3 সেমি এবং উচ্চতা 5 সেমি। কঠিন ধাতব সিলিন্ডার গুলি শঙ্কু তৈরি করতে গেলে প্রতিটি উচ্চতা 1 সেমি এবং ব্যাস বিশিষ্ট 1 সেমি, তবে কয়টি শঙ্কু তৈরি করা হবে? তার মানে এরকম একটা সিলিন্ডার ছিল, এই যে সিলিন্ডার। সিলিন্ডারের ব্যাসার্ধ হলো 3 সেমি এবং হাইট দেওয়া রয়েছে 5 সেমি। এই সিলিন্ডারটাকে ভেঙে কি তৈরি করা হয়েছে? শঙ্কু গলিয়ে। তাহলে শঙ্কুর উচ্চতা হলো 1 সেমি এবং শঙ্কুর বেস ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ হলো 1 মিলিমিটার। তাহলে বলছে এই চোঙের থেকে কতগুলি শঙ্কু গলিয়ে কতগুলি শঙ্কু তৈরি করা যায়। তাহলে এই টাইপের অঙ্ক দিলে একটার থেকে যদি আরেকটা গলে তৈরি করা হয়, তার মানে কি যেটা গলাবে তার আয়তন বের করব আর যেটা তৈরি করা হবে সেটার আয়তন বের করব, একটু ভাগ করে দিলেই টোটাল নাম্বার অফ শঙ্কু আমাদের বেরিয়ে যাবে। এইগুলো লজিক। তার মানে কি গলানো মানে আয়তন বের করতে হবে, তাহলে কার আয়তনের দরকার? দুটোরই আয়তনের দরকার। তাহলে চোঙের আয়তনের ফর্মুলা আমাদের দরকার পড়ে। চোঙের আয়তন কত? চোঙের আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কয়ার এইচ। গেল, এটা হলো চোঙের আয়তনের ফর্মুলা। আর শঙ্কুর আয়তনের ফর্মুলা হলো 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হলো শঙ্কুর আয়তনের ফর্মুলা। তাহলে দেখি পাই পাই তো কাটাকাটি যাবে, কোনো ভ্যালুই নেই। আর1 মানে শঙ্কুর ব্যাসার্ধ। শঙ্কুর ব্যাসার্ধ কত? 3। তাহলে আর1 মানে 3 3 9 ইন্টু এইচ1, যেটাকে গোলে তৈরি করা হবে, যেটা বড় হবে সেটাকে উপরে দিতে হয় সবসময়। তাহলে 9। তাহলে এইচ1 মানে উচ্চতা 5। গেল। এবার কি শঙ্কুরটা আসি। শঙ্কুর উচ্চতা হলো 1 সেমি। আচ্ছা, শঙ্কুর 1/3 থাকবে, 3টা উপরে চলে গেল, 3 হয়ে গেল। শঙ্কুর উচ্চতা হলো 1 সেমি 1 ইন্টু শঙ্কুর ব্যাসার্ধ কত? মিটার। মিলিমিটার থেকে সেন্টিমিটারে আনতে সব কিছু সেন্টিমিটারে আমরা কাজ করছি, মিলিমিটার সেন্টিমিটার 10 দিয়ে ভাগ করবো। তাহলে যেহেতু ব্যাসার্ধের কি স্কয়ার হয়, তাহলে 1/100। তাহলে 5 নং 45 কে 3 দিয়ে গুণ করো, 3 × 5 = 15, 5 3 × 12 = 13, 135। এই দুইটা শূন্য উপরে উঠে যাবে, এতটি। অপশন সি। কোন একটি দ্রব্য 14% লাভে এবং 10% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য 60 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে কোনো একটা দ্রব্য 14% লাভ করলো, এই যে 14% এবং 10% ক্ষতি, এবং এটাতে যে ক্ষতি, এটাতে পার্থক্য দাঁড়ালো 60 টাকা। তাহলে বলছে দ্রব্যটির সিপি কত ছিল? তাহলে এই টাইপের অঙ্ক দিলে পরে আমরা কি করবো? দেখো, একটা লাভ একটা ক্ষতি, একই থাকলে বিয়োগ করব। আর যেটা বিপরীত না, একটা লাভ একটা লস, তাই একই থাকলে বিয়োগ আর বিপরীত থাকলে যোগ। এই ক্ষেত্রে আমাদের আলটিমেট যেটা গ্যাপটা সেটা হবে কি, এটা যোগ করে বের করতে হবে। সেটা হবে 14 আর 10, তাহলে 24। 24%। এর ভ্যালু হলো 60। তাহলে একের ভ্যালু হবে 60/24। আমাদের কস্ট প্রাইস বের করতে হলে কস্ট মানে 100 এর ভ্যালু আমরা বের করব ইন্টু 100। 5 × 60, 12 দোকানে 24, 2 দিয়ে 50, তাহলে 250 হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা সিম্পলিফিকেশন। 3 দোকানে 6 1/6 প্লাস 3 দোকানে 6 3 × 12 দোকানে 24 প্লাস 3 × 12 5 × 60 4 × 5 = 20, 120। লসাগু করে দিলে 120 হবে। 20 5 × 24 = 120, 60 দোকানে 120 1, তাহলে 20/25 আর 2 27 × 28, তাহলে 28/120। এবার তোমরা কাটাকাটি করবে, 4 × 7 = 28, 30, তাহলে 7/30 হবে এর সঠিক উত্তর।
পরেরটা সিম্পলিফিকেশন বলছে একটা সিরিজে, একে সিম্পলিফিকেশন করলে কত অ্যান্সার তৈরি বেরোবে। তাহলে দেখো সিম্পলিফিকেশনটা কিভাবে রয়েছে, দেখো 1 1 1 সব যোগ আকার, তাহলে এরকম কত পর্যন্ত n টার্ম পর্যন্ত, তাহলে n 1 কতগুলো রয়েছে nটা, তাহলে n ইন্টু 1, 1 এর ক্যালকুলেশন হয়ে গেল। এবার ভগ্নাংশগুলোর ক্যালকুলেশন করব, 1/n 2/n 3/n ডট ডট করতে 1/n, তাহলে মাইনাস একটা রয়েছে, তাহলে 1/n, দেখো প্রত্যেকটার নিচেই কিন্তু আবার n রয়েছে, একবারে আমি 1/n কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কি 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 n সংখ্যক পর্যন্ত। তাহলে এটি ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, n অক্ষে n, 1/n, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 2n মাইনাস n, লসাগু করে একবারে ক্যালকুলেশন করে দিচ্ছি, তাহলে n মাইনাস n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 2n মাইনাস n, তাহলে n হবে মাইনাস 1 ডিভাইডেড বাই 2। একটি কারখানার উৎপাদিত খেলনা 20% ত্রুটিপূর্ণ এবং অবশিষ্ট 25% ক্ষতিগ্রস্ত। যদি এতটি খেলনা ভালো অবস্থায় থাকে তাহলে উৎপাদিত খেলনার আসল সংখ্যা কতগুলি ছিল। আমি ধরলাম আসল খেলনার সংখ্যা ছিল 100, তার মধ্যে 20টি ত্রুটিপূর্ণ, তাহলে বাকি থাকবে আর কত, 80টি। 80টির মধ্যে যদি 25% ক্ষতিগ্রস্ত হয়, তার মানে 1/4 অংশ ক্ষতিগ্রস্ত, এগুলো ক্ষতিগ্রস্ত। তাহলে টেকসই কতগুলি ছিল, তাহলে 1 থেকে 1/4 বিয়োগ করবে 3/4, তার মানে 80র 3/4, তার মানে সুস্থ ছিল। তাহলে কাটাকাটি করে দাও, 20 3 কুড়ি 60, এটাই হলো ভালো খেলনা, ভালো। এটা তো আমরা 100 ধরে বের করলাম, কিন্তু অরিজিনালি ভালো খেলনার সংখ্যা কত ছিল, 4800। তাহলে আমি বলতে পারি 60 আমাদের ধরা হিসাবে আর অরিজিনালি 800, এগুলো সমান করে দিলাম। তাহলে 1 এর ভ্যালু কত হবে, 6 8 48, একটা শূন্য। আমাকে দরকার কি, আসল খেলনার সংখ্যা ছিল, মানে 100 ভ্যালু বের করতে হবে। 8 1 2 3, 4 বছরের জন্য 5% সরল সুদে বিনিয়োগ করা একটি অর্থ পরিপক্কতার সময় 150 টাকা হয়, তবে বিনিয়োগকৃত অর্থের পরিমাণ কত। আমি ধরলাম অর্থ বিনিয়োগ করা হয়েছিল 100 টাকা, 4 বছরে হারে 5% হারে সুদ কত হবে, 4 5 20 টাকা। তাহলে সুদে আসলে কত হবে সেটা 120 টাকা, তাহলে 120-র ভ্যালু হলো 150। তাহলে 1 এর ভ্যালু আমাদের পাবো আমরা 150/120, তাহলে আমাদের প্রিন্সিপাল কত, 100-র ভ্যালু বের করতে বলেছে। 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে 5, 3 5 15, 0 3 দোকানে 6, 2 দিয়ে কাটো 25, তাহলে 5 25 125। পরেরটা একটা ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া রয়েছে, cot a ইকুয়াল টু 1/√3। 1/√3 মানে আমরা জানি আবার cot 60 ডিগ্রির মান, তাহলে cot কত ক্যান্সেল হবে, তাহলে এর মানটা আমরা পেলাম এখান থেকে 60 ডিগ্রি। এখন আমি কি করব, এই মানটা এই ইকুয়েশনে বসাবো এক্সপ্রেশনে, তারপরে এখান থেকে যে মানটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 1 মাইনাস cos 2a, তার মানে a কে 2 দিয়ে গুণ করতে হবে 120 ডিগ্রি, 1 প্লাস cos 2a মানে 60 গুণন 2 120 ডিগ্রি। এখন ক্যালকুলেশন করব, কিন্তু আমরা 120 ডিগ্রি তো মান যাই না, এই জন্য একে আমরা এইভাবে সিম্পলিফিকেশন করে নিই। 1 মাইনাস cos 1 গুণন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, একই রকম ভাবেই এটাও হবে সেম, 1 গুণন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কি 1 গুণন 90 ডিগ্রি কোঅর্ডিনেট অনুযায়ী আসতে হবে চিহ্ন চিহ্ন ঠিক করার জন্য, তাহলে 1 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এখানে কিন্তু cos নেগেটিভ, আশা করি বোঝা গেল, cos নেগেটিভ হবে এখানে, আর এখানে 1 কি বিজোড় সংখ্যা, এই জন্য cosটা সাইন হয়ে যাবে। তাহলে 1 মাইনাস মাইনাস হলো নেগেটিভের জন্য, মাইনাস মাইনাসে প্লাস সাইন 30 ডিগ্রি, একই রকমের চিহ্ন বদলে যাবে, এটা 1 মাইনাস সাইন 30 ডিগ্রি। এবার এখানে মান তোমাকে বসাতে হবে, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে 1 প্লাস হাফ ক্যালকুলেশন করলে আমরা পাবো 3/2, আর 1 মাইনাস হাফ করলে হাফই থাকবে, তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3/2, 2/1, তাহলে সঠিক উত্তর হবে 3।
এ ইকুয়াল টু 17, বি ইকুয়াল টু 15, সি ইকুয়াল টু 1/4 এর -128, তবে এ কিউব, বি কিউব, সি কিউব -3ab এর মান কত? তাহলে এর মান দেওয়া রয়েছে 17, বির মান হলো 15, আর সির মান 1/4 ইন্টু -128। তার মানে কাটাকাটি করে নিই, 3 4 12, 4 দোকানে 8। তাহলে সি এর মান এখানে দেওয়া রয়েছে আসলে -32। তাহলে আমাকে মান বের করতে বলেছে এ কিউব, বি কিউব, সি কিউব -3abc। তাহলে এটার একটা ফর্মুলা রয়েছে, সেটা হলো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে এখানে এ বি বিসি সি এ। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করা দরকার, কি এ প্লাস বি প্লাস সির মান দরকার আমাদের। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি করি, এর মান 17, বির মান কত 15, 17 আর 15 যোগ করলে কত হয় 32, আর সি কত -32, তাহলে কি জিরো আসবে না? 32, 32 -32, এটাই হলো এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস সির মান হলো 0। তাহলে এ প্লাস বি প্লাস সির মান যদি 0 হয়, তাহলে এর জায়গায় আমি 0 বসাতে পারবো, জিরোর সঙ্গে তাহলে এই টার্মটা গুণ হবে। তার মানে তাহলে জিরোর সঙ্গে যদি আমরা কিছু গুণ করি, তাহলে অবশ্যই শূন্য আসবে অ্যান্সার, তার মানে এর অ্যান্সার 0। একজন ছাত্র সাইকেলে 8 কিলোমিটার/আওয়ার বেগে 3/2 ঘন্টা স্কুল যায়। ফিরতি যাত্রায় তিনি 8 ঘন্টা বিশ্রাম নেয় এবং 1 ঘন্টা ছোট পথ ধরেন। তার সাইকেলের গতি কত শতাংশ বুদ্ধি হওয়া উচিত যাতে সে একই সময়ে বাড়ি পৌঁছায়? তাহলে দেখো সাইকেলে তার গতিবেগ ছিল 8 কিলোমিটার/আওয়ার এবং সে সেই গন্তব্যস্থলে পৌঁছাতে সময় নিয়েছিল 3/2 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে আমি বের করতে হবে সে কতটা দূরত্ব গিয়েছিল। তাহলে দূরত্ব ইকুয়াল টু আমরা কি জানি, স্পিড ইনটু টাইম। তাহলে গুণ করে দাও, তাহলে 4 দোকানে 8, 3 4 12 কিলোমিটার, এটা হলো টোটাল ডিস্টেন্স। তবে সে এতটা দূরত্ব গিয়েছিল। এবার কন্ডিশনে দেখি, সে যখন ফিরছিল তখন সে কি করেছিল, 8 ঘন্টা রেস্ট নিয়েছিল এবং 1 কিমি ছোট পথ তৈরি করেছিল। তাহলে 1 কিমি মানে আগে অরিজিনাল ডিস্টেন্স হলো 12 কিলোমিটার, কিন্তু ঘুরে ফিরে এসেছে সে 1 কিলোমিটার কমিয়ে দিয়েছে, মানে 1 কিলোমিটার ঘুরপাকে অন্য রাস্তা দিয়ে এসেছে। তাহলে 12 কিলোমিটার জায়গায় রাস্তা এখন হবে কত, 11 কিলোমিটার। এবং আরো কন্ডিশন রয়েছে, এবং এর সাথে সে আরো 8 ঘন্টা রেস্ট নিয়েছে। তাহলে 3/2 ঘন্টা অরিজিনাল টাইম, তার থেকে আরো হাফ ঘন্টা আমাকে কেটে দিতে হবে। আলটিমেটলি সে রেস্ট এতটা সে যাত্রা করলো এই এত ঘন্টা, আশা করি এখানে বোঝা গেল। তাহলে দেখো এই ক্ষেত্রে তার গতিবেগটা কত, উপরে আমরা কি লিখেছিলাম ডিস্টেন্স, নিচে লিখেছিলাম টাইম, তাহলে এটা তার নিউ স্পিড। তাহলে 11 3 2 2 অক্ষে 2 1 2 2/2, তার মানে কত 1, তার মানে 11 কিলোমিটার/আওয়ার। তাহলে পূর্বে ছিল গতিবেগ তার 8 কিলোমিটার/আওয়ার, এখন ফেরার ক্ষেত্রে হলো 11 কিলোমিটার/আওয়ার। তাহলে তার গতিবেগটা কতটা বাড়লো, তাহলে 8 এর থেকে আমরা 11 দেখতে হবে কতটা বাড়লো, 3 ইউনিট বাড়লো। এই যে 8, এই যে 11, তাহলে গতিবেগ তো 3 ইউনিট বাড়লো। এখন বলছে পার্সেন্টেজে কত বাড়লো, তাহলে পার্সেন্টেজ বের করে ইনিশিয়ালটাকে নিচে দেবো আমরা 8 ইন্টু 100, 4 পজিশন 100, 4 দোকানে 8, 3 পজিশন 75কে 2 দিয়ে ভাগ করলে 37.5%। দুটি ট্রেন একই সময়ে 200 কিলোমিটার দূরে দুটি স্টেশন থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করে। একটি স্টেশন থেকে 110 কিলোমিটার দূরত্বে একে অপরের সাথে মিলিত হয়, তবে তার গতির অনুপাত কত? তাহলে একটা ছবি দিয়ে বুঝি। এটা হলো ডিস্টেন্স 200 কিলোমিটার, কোন দিকে দুটি বিপরীত দিকে যাত্রা শুরু করছে, মানে এ থেকে বি, এ থেকে বির দিকে যাত্রা শুরু করলো গেল। সে প্রথমে আরেকজন বি থেকে এর দিকে, প্রথমজন কত বলছে যে এ থেকে বি এর দিকে গেল, সে 200 কিলোমিটার ডিস্টেন্স ছিল। তারপরে কি বিপরীত যাত্রা শুরু করলো একটি স্টেশন থেকে এবং 110 কিলোমিটারে একে অপরের সাথে মিলিত। যেমন প্রথমজন তাহলে 110 কিলোমিটার অলরেডি চলে গেল, এই যে 110 কিলোমিটার। তাহলে বাকি জন এই পাশ থেকে আসে, তাহলে সে যাবে কত, আলটিমেটলি যেতে হবে কত, 200 থেকে 110 বিয়োগ করো 90 কিলোমিটার, তার মানে এখানে মিট করবে। এখান থেকেই আমাকে বের করতে বলেছে যে গতির অনুপাতটা কত ছিল, তার মানে স্পিডের অনুপাত। তাহলে স্পিড ডিস্টেন্স টাইম, প্রথম জনের কত কিলোমিটার গিয়েছিল, 110 কিলোমিটার ডিস্টেন্স, 110 কিলোমিটার। টাইম কত রয়েছে ছিল, আমি ধরলাম টি টাইম লিখেছি গেল। তাহলে স্পিড কত হবে প্রথম জনের ক্ষেত্রে, 110/টি, কারণ কি স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এই যে 110/টাইম করে দিলাম। নেক্সট কেসে কি বলেছে, পরের জনের উল্টা কেসে সে কতটা গিয়েছিল 90, তাহলে একই তো টাইম লেগেছিল, সেটা তো কন্ডিশনে বলাই রয়েছে, তাহলে 90/টি, এটা হলো 90 ডিস্টেন্স।
এখন তাহলে বলছে দুজনের এই স্পিডের অনুপাত কত, তাহলে প্রথম জনের স্পিড এত, দ্বিতীয় ক্ষেত্রে স্পিড হলো এত। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্র 16 মিটার লম্বা, 12 মিটার চওড়া, মাঠের 3 দিকে কাঁটাতারের বেড়া টানতে হবে, এক পাশ প্রস্থ বরাবর খোলা রাখবে, তাহলে প্রতি সেন্টিমিটার যদি 25 পয়সা হারে খরচ হয় তবে কত টাকা খরচ পড়বে, তো ছবিটা আঁকাই। এই যে একটা আয়তক্ষেত্রাকার অংশ, তাহলে দৈর্ঘ্য কত দেওয়া ছিল 16, প্রস্থ 12, এটা 16। এই যে এক পাশ, এই এক পাশে বেড়া দেওয়া হবে না, 3 দিকে বেড়া দেওয়া হবে। তাহলে বলছে প্রতি সেমিতে যদি 25 পয়সা করে লাগে তাহলে মোট কত টাকা খরচ হবে টাকাতে আমাকে বের করতে বলেছে। তাহলে বেড়া কোন দিকে দিবে, পরিসীমা বরাবর, তার মানে আমাদের পরিসীমা বের করতে হবে, কিন্তু এক সাইড থাকবে না, তাহলে পরিসীমা কত, মানে 3টা বাহু যোগ করলেই আমাদের পরিসীমা বেরোবে। 16 16 32 আর 12 মানে 44 হলো আমাদের টোটাল পরিসীমা, 44 মিটার। তাহলে 1 মিটারে কত খরচ হয়, 1 মিটার নাই কিন্তু 1 সেন্টিমিটারে 25 টাকা খরচ হয়, তাহলে মিটারটাকে যদি আমরা 1 মিটারে 1 সেন্টিমিটারে 25 পয়সা খরচ হয়, তাহলে মিটার থেকে আমি সেন্টিমিটারে নিয়ে আসতে পারি, এই মিটার থেকে, এটাই আমাদের পরিসীমা আসলে। তাহলে মিটার থেকে যদি সেন্টিমিটার আনি তাহলে কি করতে হবে, মিটার ডেসি সেন্টি 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4400 এত সেমি গেল। তারপরে কি 1 সেন্টিমিটারে 25 পয়সা, তাহলে এত সেন্টিমিটারে কত 4400 ইন্টু 25, এত টাকা খরচ, সরি এত পয়সা খরচ হবে, কিন্তু এটাও লক্ষ্য রাখা দরকার, পয়সা, এত পয়সা, এত পয়সা খরচ হবে। তাহলে আলটিমেটলি আমাকে অ্যান্সার কিন্তু বের করতে টাকাতে, তাহলে গুণ করো আগে। 25 দিয়ে যদি 44কে গুণ করি তাহলে 4 পজিশন 100, 100 শূন্য হাতে হলো 10, 4 পজিশন 100 আর 10 110, পাশে এখানে দুটো শূন্য রয়েছে, এত পয়সা, কিন্তু আমাদের দরকার টাকাতে, তাহলে পয়সা থেকে টাকা মানে তাহলে দুটো শূন্য আউট করে দিব পিছন থেকে, তাহলে আমাদের হবে 1100 টাকা। পিটি হলো পি থেকে আঁকা একটি স্পর্শক যা বৃত্তের বাইরে দেওয়া হয়েছে, যার কেন্দ্র ও বৃত্তটিকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে পি কিউ যদি এত হয়, বৃত্তের ব্যাস এত হলে ওপির দৈর্ঘ্য কত। তাহলে কি স্পর্শক রিলেটেড একটা জ্যামিতির অঙ্ক দেওয়া রয়েছে, তাহলে একটা বৃত্ত, তাহলে একটা স্পর্শক, একটা বাইরের বিন্দু পি, এই যে এখানে একটা স্পর্শক টানতে বলা রয়েছে, টেনে দিলাম, স্পর্শকটাকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, আর এটা হলো টি, আর পি কিউর মান দেওয়া রয়েছে 30, এবং বৃত্তের ব্যাস 32, আমাদের দরকার কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসের অর্ধেক, তাহলে 32কে 2 দিয়ে ভাগ করব, 16 হলো আমাদের ব্যাসার্ধ। আমাকে বের করতে কি বলছে, ওপি এর দৈর্ঘ্য কত, তাহলে এটা সেন্টারের নাম দিতে বলেছে ও, এই ওপির মান আমাকে বের করতে হবে। তাহলে এই বৃত্তের একটা প্রপার্টি কি, এটা যদি একটা বৃত্ত হয়, বৃত্তের যদি স্পর্শক থাকে, এটা বৃত্তের কেন্দ্র, এইখানে ব্যাসার্ধ অঙ্কন করলাম, এই ব্যাসার্ধের সাথে সবসময় স্পর্শক 90 ডিগ্রি কোণ থাকবে, এই লজিকটাই কাজে লাগবে। তার মানে এখানে এই কোণের মান হবে 90 ডিগ্রি, 90 যদি এই কোণটা, তাহলে অতিভুজ কোণটা হবে, ওপির মান হবে আলটিমেটলি অতিভুজ, তাহলে ওপির মান আমাকে বের করতে হবে, তাহলে ওপি অতিভুজ, আর ও কিউ লম্ব, আর হলো আর পি কিউ ভূমি বা লম্ব, যে কোনো অল্টারনেট ধরলেও কোনো অসুবিধা নেই। তার মানে কি আমাদের মধ্যে কথা অতিভুজের মান বের করতে হবে, অতিভুজের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি, ওপি হলো এখানে অতিভুজ, তাহলে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ও কিউ স্কয়ার প্লাস কিউ পি স্কয়ার। ও কিউর মান আমরা জানি 16, তাহলে 16 স্কয়ার করলে পাবো 256, 30 স্কয়ার হয় 900, তাহলে যোগ করে দাও, 6 6 5 5 9 2 11, এর বর্গমূল করলে আমরা পাবো 34, অপশন সি। তিনটি ট্রাফিক সিগন্যাল যথাক্রমে এত সেকেন্ড ব্যবধানে পরিবর্তন হয়, তারা প্রথমবার এত ঘন্টা একযোগে পরিবর্তন করা শুরু করলো, কোন সময় তারা আবার একসাথে বসবে, সেই টাইমটা আমাকে বের করতে বলছি, কয়টার সময় একসাথে বাসবে। তাহলে এই টাইপের যখন অঙ্ক দেবে তোমার, তখন লসাগু করে নিতে হবে। তাহলে 48 72 108, 12 দিয়ে দিচ্ছি, 4 বারং 48, 6 বারং 72, 9 বারং 108, 3 দিয়ে দিতে পারো, 4 2 3, 2 দিয়ে দিলে 1, এটা হবে 3। এবার আমরা গুণ করে দেব, তাহলে দেখো 2 দোকানে 4, 3 4 12, তাহলে 3 বারং 36,
ইন্টু 12, 6 বারং 72, 72-এর 2 হাতে হলো 7, তাহলে 3 বারং 36, 7 43, তাহলে 432 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড পর ঘন্টা সিগন্যালগুলি আবার একসঙ্গে জ্বলবে। তাহলে বুঝি বলতো কত সময় পর জ্বলবে, তাহলে অ্যান্সার দিতে আমরা 432 সেকেন্ড পর, টাইমটা কত হবে সেটা আমাকে বের করতে, তাহলে আমাকে সেকেন্ড থেকে আমাকে মিনিটে কনভার্ট করে নিতে হবে। 432 সেকেন্ডকে যদি আমরা মিনিটে কনভার্ট করি তাহলে 7 দিয়ে নিশ্চয়ই ভাগ করতে হবে। 6 6 36, 7 দিলে 420, 7 বার হবে 420, এটা 12, এটা হবে সেকেন্ড, এটা হলো মিনিট। তাহলে কখন তারা একসঙ্গে জ্বলেছিল? 8টা 20-তে। তাহলে 8টা 20-র সঙ্গে এখন কত মিনিট জ্বলবে, কতক্ষণ পর জ্বলবে? অ্যান্সার তো 7 মিনিট 12 সেকেন্ড পর। টাইমটা কত হবে? তার মানে 8টা 20-র সঙ্গে আমি 7 মিনিট 12 সেকেন্ড যোগ করে দেবো, তাহলে 8টা 27, 12। টাকা হবে না, এগুলোকে চেঞ্জ হবে। অপশন বি। a plus b is to b plus c, c plus a হয় এত 6 to 7, তাই a plus b plus c এর মান 14 হলে c এর মান নির্ণয় করতে। এটা অনুপাত রিলেটেড একটা অঙ্ক। তাহলে দেখো a plus b, b plus c এর প্রত্যেকটা অনুপাতের মান 6 7:8, তাহলে আমি ধরতে পারি এর মান 6p, এর মান হলো 7p, অনুপাত হলে গেলে কিছু দিয়ে গুণ করতে হয়, পরেরটা 8p। তাহলে সবগুলোকে যোগ করি, আমি সবগুলো দুটো দুটো করে রয়েছে, তাহলে যোগ করলে পাবো 2 into a plus b plus c ইকুয়াল টু 7 6 13, 8 কত 21, 8 7 15 21, তাহলে 21p। তাহলে এখান থেকে আমি বলতে পারি a plus b plus c ইকুয়াল টু 21p/2। এতটুকু বোঝা গেল। আবার দেখো a plus b plus c এর মান 14, তাহলে এটা ইকুয়াল টু আমি 14 আবার লিখতে পারি। তাহলে p এর মান হবে আমাদের 14 ইন্টু 2/21, কাটাকাটি করে দাও, 7 দোকানে 14, 3 7 21, p এর মান আমরা পেলাম 4/3। আমাকে বের করতে বলেছে কি, c এর মান আমাকে বের করতে বলছে। তাহলে একটু লক্ষ্য করো, a plus b plus c মান আমরা পেলাম কি 21p/2, ক্লিয়ার। আর আমাদের দরকার কি, c এর মানটা বের করা। তাহলে a plus b plus c এটা যদি আমরা বিয়োগ করি, কাকে বিয়োগ করব? c এর মান বের করতে হবে, তাহলে a plus b কে বিয়োগ করতে হবে। এর থেকে কাকে বিয়োগ করতে হবে? a plus b, a plus b plus c থেকে a plus b যদি আমি বিয়োগ করে দিই তাহলে c এর মান পাবো। তাহলে a plus b plus c এর মান ছিল 21p/2, তার থেকে আমি বিয়োগ করব কি, a plus b plus c এর মান 21p/2, তার থেকে বিয়োগ করব a plus b কে। আর a plus b এর মান আমাদের এখানে দেওয়া রয়েছে কত, 6p। তাহলে 6 দোকানে 12, 21-এর থেকে 12 গেলে 9p ডিভাইডেড বাই 2। তাহলে p এর মান কত বের করলাম, 4/3। তাহলে p এর জায়গায় 4/3 বসিয়ে দেবো, 9/2 ইন্টু 4/3। 3 তিরিক্ষে 9, 2 দোকানে 4, তাহলে 3 দোকানে 6 হবে আমাদের সঠিক উত্তর। এটাই c এর মান। এমন করে পরীক্ষায় তোমাকে a ও b যে কোনো মানে জিজ্ঞেস করতে পারতো। যদি একটি সংখ্যার 1/5 ওই একই সংখ্যায় 2/3 গুণ করা হয়, 480 এর সংখ্যাটি কত? একটি সংখ্যার 1/5 আমি সংখ্যা দিলাম x, তাহলে x/5 ইন্টু ওই সংখ্যার 2/3, তাহলে 2x/3 গুণ করতে বলেছে, অ্যান্সার বলেছে 480। সংখ্যাটি কত? এটা কাটাকাটি করে দাও, 420। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 3 5 15 গুণন 420। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, x/5 2x/3, 2 দিয়ে কাটলাম, তাহলে 2 দিয়ে কাটলে এটা একটু গন্ডগোল, 5, 2 দিয়ে কাটলে 2 দোকানে 4, 4 দোকানে 8, ঠিক আছে, পাশে একটা 0, 24 দোকানে 48, একটা 0, তাহলে 3 5 15 গুণন 240, 240। তাহলে একে আমরা সিম্পলিফিকেশন করতে 5 কে আমরা 15 কে লিখতে পারি 5 ইন্টু 3, তাই 240 কে আমরা কি লিখতে পারি, 240 কে ভাঙাও। এখন 40 কে যদি আমরা ভাঙাই তাহলে 240, 3 দিয়ে দিলে 8 80, 5 দিয়ে দিলে 5 16 80। তাহলে আমি একে লিখতে পারি 240 কে 3 গুণন 5 গুণন 16, ক্লিয়ার। তাহলে x মানে রুট করতে হবে, x এর মান বের করতে গেলে রুট করতে গেলে কি, দুটো থেকে একটা করে আসবে, দুটো 3 এর থেকে একটা 3, দুটো 5 এর থেকে একটা 5, আর 16 যদি বর্গমূল করি তাহলে হবে 4। তাহলে x এর মান আমরা পাবো 3 5 15, 4 15 60, অপশন সি।
একটি ভবনের একটি জানলা মাটি থেকে 10 মিটার উচ্চতা রয়েছে। জানলা থেকে মাটিতে পি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। পি বিন্দু থেকে বিল্ডিং এর শীর্ষের উচ্চতার কোণ 60 ডিগ্রি হলে ভবনের উচ্চতা কত? তাহলে একটা ভবন ছিল, ছবি আর্ট করতে হবে। এটা এখানে ছিল ভবনের জানলা। এখন কি বলছে, ভবনের জানলা মাটি থেকে 10 মিটার, তার মানে এখান থেকে এতটুকুর লেন্থ হলো 10 মিটার। এবং জানলা থেকে মাটিতে পি বিন্দুর অবনতি কোণ, তার মানে এখান থেকে অবনতি কোণ এখানে, তাহলে অবনতি কোণ মানে এই বরাবর দেখবে। কত ডিগ্রি কোণে দেখবে বলেছে? 30 ডিগ্রি কোণে। এটা 30 ডিগ্রি, তাহলে এই কোণারটা হবে কি একান্তর কোণ, এর মানও 30 ডিগ্রি। 1 নম্বর কেস বোঝা গেল। তারপরে কি বলছে, এবার শীর্ষের উন্নতি কোণ। শীর্ষের কি উন্নতি কোণ, তার মানে এই যে গোটা কোণটার মান এটা হলো 60 ডিগ্রি। বাইরে লিখছি 60 ডিগ্রি, এটা নাম দিয়ে দিলাম এ বি সি। এখান থেকে বের করতে বলেছে ভবনটির উচ্চতা কত। মধ্যে কথা আমাকে এ ও এপির মান, এবির মান আমাকে নির্ণয় করতে বলেছে। শীর্ষের উচ্চতার কত, পি বিন্দু থেকে বিল্ডিং এর শীর্ষে। আচ্ছা, তাহলে পি বিন্দু এটা পি দিয়ে দাও, ঝামেলা শেষ। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে কি ভবনের উচ্চতা কত। ভবনের উচ্চতা মানে এবি, এবির মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে এবির মান যদি আমরা ফাইন্ড আউট করি, প্রথমে এই ত্রিভুজটা নেই, একটা নাম দিয়ে নিতে পারো সুবিধার জন্য, এমবিপি। তাহলে আমাদের দরকার কি এই বিপির মানটা বের করা। তাহলে বিপির মানটা বের মানে কি, আমাদের ট্যান নিতে হবে, যেহেতু লম্ব জানি আর এটা কি ভূমি, তাহলে লম্বের মান 10 আর ভূমির মানই বের করব বিপি। তাহলে এখানে কোন ত্রিভুজ হয়েছে, এই যে এই কোণটা নিতে হবে, তখন ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মান হলো 1/√3। তাহলে বিপির মান আমরা পাবো 10√3। তাহলে বিপির মান যদি আমরা 10√3 পাই, এর সাহায্য নিয়েই আমরা এখন এবির মানটা বের করতে পাবো। কিন্তু এখন এবির মানটা যখন বের করতে কোন কত ডিগ্রি নিতে হবে, 60 ডিগ্রি। তাহলে এবি হলো লম্ব আর ভূমি মানে নিচেরটা বা ল্যান্ডটা 10√3 ইকুয়াল টু তাহলে tan 60 ডিগ্রি। তাহলে এবি tan 10√3 আর tan 60 ডিগ্রির মান হবে √3। তাহলে এবির মান আমরা পাবো 3×10⁻30। কোণাকুণি গুণ করলাম, অপশন এবিসি একটি অংশীদারি প্রবেশ করেছে। এর বিনিয়োগ করেছে 3 গুণ যতটা বি করেছে, এবং বি বিনিয়োগ করেছে 2 বা 3 গুণ যতটা সি বিনিয়োগ করেছে। বছরের শেষে মোট মুনাফা যদি এত হয়, তবে লাভে বি এর অংশ কত সেটা নির্ণয় করতে হবে। দেখো এখানে যে কন্ডিশন দেওয়া রয়েছে, এই কন্ডিশন অনুযায়ী তোমাকে মূলধনগুলো সাজাতে হবে, তারপরে তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে এর বিনিয়োগ করেছে, এ বিনিয়োগ করেছে 3 গুণ যতটা বি করেছে, যতটা বি করেছে তার 3 গুণ। তাহলে আমি যদি বি যদি x টাকা বিনিয়োগ করে, এ বিনিয়োগ করেছে 3 গুণ যতটা বি করেছে, তাহলে এ করবে তাহলে কত, 3x টাকা। ক্লিয়ার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি, বি বিনিয়োগ করেছে 2/3 গুণ যতটা সি করেছে। তাহলে সি যদি মনে করো x টাকা করে, গেল বি বিনিয়োগ করেছে 2/3 গুণ যতটা সি করেছে, তার মানে 2x/3। তারপরে দেখো এখান থেকে যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে পাবো 3:1। আর এটাকে যদি আমরা অনুপাত আকারে বানাই, তাহলে পাবো 2:3। কোনাকুনি গুণ করে দিলাম, এই যে এটার সাথে কিছু নেই মানে 1, 2:3। তাহলে আমাদের কি বি দুটোর ক্ষেত্রে আলাদা, বিটাকে কি সেম করে, যেহেতু এখানেও প্রথম কন্ডিশনে বি রয়েছে, তৃতীয় কন্ডিশনে বি, 2 দিয়ে গুণ করে দাও এটাকে। 2 দিয়ে গুণ করলে 3 দোকানে 6, 2 অক্ষে 2, এই যে সমান হয়ে গেল। তাহলে আমরা কম্বিনেশন আমরা করে দিই, এ বি সি, এই টাইপের আমাদের কম্বিনেশন করতে হবে। এ হলো 6 আর বি হলো 2 আর সি হলো 3। এখন বলছে টোটাল মুনাফা হলো 6600, তাহলে টোটাল মানে যোগফল 6, 2, 8, 3, 11। তাহলে 11 এর ভ্যালু 6600। তাহলে 1 এর ভ্যালু হবে 600। কার মান বের করতে বলেছে এটা লক্ষ্য করো, বি এর, তাহলে বি কত, 2, তাহলে 6 এখানে 1200 হবে এই অঙ্কের সঠিক উত্তর, অপশন বি। আজকে ক্লাসে এই 25খানা অঙ্ক ছিল, এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা আরআরবি এনটিপিসির। আমরা এগুলো সলভ করি, যদি সামনেই পরীক্ষা রয়েছে তোমরা বুঝতে পারো কি টাইপের অঙ্ক এসে থাকে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।